আমরা আজকে আলোচনা করব বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর সঙ্গে। অন্তর্বর্তীকালীন সরকারের বয়স 1.5 মাস হতে চলল, তো মূল্যায়নের কি কোনো সময় হলো? আপনি কি মনে করেন? আমি সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা দীর্ঘ 17টি বছর একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে আমাদেরকে মুক্ত করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছেন। আওয়ামী ফ্যাসিস্ট জালেমরা যে পরিমাণ অত্যাচার এবং নিপীড়নের মাধ্যমে পুরো দেশটাকে একটা কারাগারে পরিণত করেছিলেন, এই সরকার এসে তার প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে তাদের পথ অবলম্বন করেননি। জালেমরা যে জুলুম করেছেন সেই জুলুমের পাল্টা জুলুমের শিকার তারা হননি, কিন্তু এখানে তারা একটা সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাষ্ট্রের অবকাঠামোগতভাবে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন, প্রধানমন্ত্রীর পদত্যাগটা আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি করেছেন, দেশের বিভিন্ন বাহিনী 3 বাহিনীতে পরিবর্তন এনেছেন। বাংলাদেশের আওয়ামী যে সাজানো প্রশাসন সেটাকে তারা প্রথমেই মাথা ভেঙে দিতে সক্ষম হয়েছে। এটা তাদের একটা সাহসী উদ্যোগ এবং তাদের সাহসী সিদ্ধান্ত। এবং বাংলাদেশের যে অর্থনৈতিক একটা ভঙ্গুর পরিবেশ, সেখান থেকে তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধির পথে আনতে সক্ষম হয়েছে। এই জন্য আমার মূল্যায়ন হচ্ছে এই শিশু বয়সের এই সরকারকে আমরা সুযোগ দেই, দেশবাসী তাদেরকে সহযোগিতা করো। যেই ফ্যাসিস্ট জালেম আওয়ামী লীগের মতো সরকার এখানে স্বৈর শাসন চালিয়ে দেশবাসীকে অস্বস্তিতে ফেলে দিয়েছেন, দেশটাকে একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করে দেশবাসীকে যেভাবে কোণঠাসা করে রেখেছিলেন, সেখান থেকে একটা মুক্ত পরিবেশে আমরা ফিরে এসেছি। এই জন্য আমাদের উচিত হবে সরকারকে সময় দেওয়া, সরকারের কার্যক্রমগুলোকে সুদৃষ্টিতে দেখা। আপনি যে কথাটা বললেন যে শিশু সরকার, আমরা ধরে নিচ্ছি এটা শিশু সরকার, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছে। যেমন বিভিন্ন জায়গায় সংস্কার করার জন্য কমিটি গঠন করা হয়েছে, সংবিধান কমিটি, তারপর নির্বাচন, বিচার বিভাগ, শিক্ষা। এই যে কমিটিগুলো গঠন করা হয়েছে, এই সমস্ত কমিটিতে ইসলামী দলগুলো বা ইসলামী দলগুলোর কোনো সুপারিশ তারা কি শুনেছে বা রেখেছে, বা কোনো সুপারিশ আপনাদের ছিল? গণবিপ্লবের পেছনে ইসলামী দল, বিশেষ করে হেফাজতে ইসলাম, কওমি মাদ্রাসা উলামা ইকরামদের একটা বিশাল অবদান রয়েছে। জি, আমরা আশা করেছিলাম তারা আলেম সমাজের মতামত গ্রহণ করবেন, পরামর্শ নেবেন, সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আমাদের অংশগ্রহণকে তারা গুরুত্ব দিবেন। কিন্তু সেটা না হওয়ার ক্ষেত্রে যে বিষয়টা আমাদেরকে ভাবিয়ে তুলেছে সেটা হলো প্রশাসনিক সেক্টরের পুরো সেটআপটাই রয়ে গেছে সেই উগ্র সেকুলারবাদী চিন্তা চেতনার লোকজনের হাতে। তারা উলামা ইকরামদেরকে এই কয়েকজন উপদেষ্টার ভিতরে যদি বলি যে তাদের ভিতরে সেই আন্তরিকতা, আগ্রহ থাকলেও কিন্তু প্রশাসনিক যে জটিলতা আমাদের ভিতরে রয়ে গেছে, মানে যেটাকে আমলাতান্ত্রিক জটিলতা, এই জটিলতার কারণে তারা এই ক্ষেত্রে আমাদের মতামত গ্রহণ করাটা তারা সুযোগ পাচ্ছে না বলে আমরা মনে করি। কারণ অনেক ক্ষেত্রে উপদেষ্টা মণ্ডলীদের ভিতরে একেবারে চিফ অ্যাডভাইজার থেকে শুরু করে অনেকের সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে। ওনারা আমাদের মতামতকে গ্রহণ করার জন্য বিভিন্ন সময় ওনাদের অভিব্যক্তি পেশ করেছেন, কিন্তু আমলা যারা রাষ্ট্র পরিচালনায় মূল ভূমিকা রাখেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা এখানে কিছু ইসলাম বিদ্বেষী মনোভাবাপন্ন লোক এখনও মূল জায়গাগুলোতে বসে রয়েছে। এক্ষেত্রে আমরা বলবো যারা সেই আওয়ামী চেতনা লালন করে, ইসলাম বিদ্বেষী চেতনা লালন করে, এই দেশের ভৌগোলিক সীমারেখার সংখ্যাগরিষ্ঠ জনগণ যে ধর্ম, যে সংস্কৃতি, যেই তাহজিব তামাদ্দুল লালন করে, বিশ্বাস করে, সেদিকে আমলারা যদি দৃষ্টি না দেন, সেটাকে যদি গুরুত্বের সহকারে বিবেচনা না করেন, তাহলে আওয়ামী লীগ সরকারের যেই পরিণতি হয়েছে
এই আমলাদেরকেও জনগণ এক সময় একই পরিণতি ভোগ করতে বাধ্য করবে। প্রশ্নটা ছিল সংস্কার সহ বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। আমরা যদি উদাহরণ হিসেবে বলি যে এই শিক্ষা পাঠ্যক্রম করার জন্য, রিভিউ করার জন্য একটা কমিটি করা হয়েছে। আমরা দেখলাম সেই কমিটিতেও কোনো আলেম ওলামা নেই। সম্প্রতি হেফাজতে ইসলাম, বাংলাদেশ জামায়াত ইসলাম সহ বিভিন্ন ইসলাম ভিত্তিক ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো তারা দাবি জানিয়েছেন আলেম অন্তর্ভুক্ত করার জন্য। এটা তো দীর্ঘদিনের দাবি ছিল যে শিক্ষা পাঠ্যক্রমে আলেম ওলামাদেরকে দাবি এখানে সংযুক্ত করা হোক। এই দাবির প্রেক্ষাপটে নতুন আরেকটা দাবি শোনা যাচ্ছে যে আলেম ওলামারা তো এই পাঠ্যক্রমে পড়াশোনা করেন না, তা সুতরাং তারা এখানে কেন আসবেন? এবং তারা এটাও বলছেন অনেকেই যে কওমি মাদ্রাসার পাঠ্যক্রম সিলেবাস নিয়েও তো প্রশ্ন আছে, এটা নিয়ে তাদের কি বক্তব্য? মানে এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে বলতে চান? এখানে দেখেন, শিক্ষা মন্ত্রণালয়ের যে সংশোধন, পাঠ্যপুস্তক সংশোধনের যে কমিটি করা হয়েছে, এখানে অধিকাংশ কমিটির অধিকাংশ লোকজন সে ধর্ম বিরোধী চেতনা লালন করে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আচ্ছা। এবং তাদের অতীত কার্যক্রম সেটা প্রমাণ করে। আমরা আরেকটু যদি একটু ক্লিয়ার করে বলি, উপদেষ্টা মণ্ডলীগণের মধ্যেই আমরা কারো বিরুদ্ধে যেতে চাই না। আচ্ছা। কিন্তু কেউ যদি গায়ে পড়ে ইসলাম বিরোধী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেন অথবা ইসলাম বিরোধী কর্মকাণ্ডের সাথে তিনি নিজেকে সম্পৃক্ত করে গৌরবান্বিত মনে করার খাহেশ পোষণ করেন, তাহলে আমাদেরকে বলতেই হবে। এখানে আমরা লক্ষ্য করেছি এবং আমরা খোঁজ খবর নিয়ে আমরা জানতে পেরেছি মাননীয় শিক্ষা উপদেষ্টা যিনি এখন দায়িত্ব পালন করছেন, তিনি ইসলামপন্থীদের বক্তব্য বিবৃতি এবং তাদের সুপারিশকে কবুল করতে সেই আগ্রহী নয়। আচ্ছা। সুতরাং আমরা বলবো এদেশ মুসলমানদের দেশ, আলেম ওলামাদের দেশ, ইসলামী ঘরানার লোকজনের একটা ব্যাপক উপস্থিতির দেশ। সুতরাং এই দেশে শিক্ষা ব্যবস্থা, যেটা এদেশের মাচ পিপল, জনগণ ধর্মপরায়ণ, আমাদের ছেলে মেয়েরা কি শিখবে সেটা আমাদের সভ্যতা, সংস্কৃতি, ধর্ম, বিশ্বাসকে সামনে রেখে প্রণয়ন করতে হবে। এই ক্ষেত্রে যদি কেউ গুটি কয়েক নাস্তিক, উগ্র ইসলাম বিদ্বেষী এবং বিনদেশী চিন্তা চেতনাকে আমাদের শিক্ষা কারিকুলামে ঢুকানোর চেষ্টা করে, তাহলে আমাদেরকে তো সেই ক্ষেত্রে প্রতিবাদ করতে হবে এবং সেটা যেন কার্যকর না হয় তার বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। আমরা আশা করব মাননীয় শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে যে অভিযোগ যে তিনি ইসলামী ভাবাপন্ন লোকদের, ইসলামী স্কলারদের, আলেম ওলামাদের মতামতকে যে গুরুত্ব দিচ্ছেন না বলে যেই কথা, যে কথাগুলো প্রচারিত আছে, আমি মনে করি তিনি তার জায়গাটা পরিষ্কার করবেন এবং এই শিক্ষা কমিশন যেটা ওনারা পরিবর্তনের জন্য, সংশোধনের জন্য করেছেন, সংস্কারের জন্য করেছেন, এখানে অবশ্যই অবশ্যই দেশের ইসলামী স্কলার আলেম ওলামাদের সাথে পরামর্শ করে উপযুক্ত ব্যক্তিদেরকে নিয়োগ দান করবেন এবং যারা বামপন্থী নাস্তিকতা লালন করে এবং ইসলাম বিদ্বেষী মনোভাব যাদের অন্তরে আছে, এই সমস্ত লোকদেরকে তারা এই কমিশন থেকে বের করে দেবেন। আচ্ছা, এখানে একটা বিষয় যে মানে আমরা দেখতেছি এই স্বাধীনতার পর থেকেই এই এক এক সরকার আসে, শিক্ষা কমিশন নতুন করে গঠন করা হয়। আচ্ছা, এই সব কিছু বাদ দিয়ে আমরা একটা স্থায়ী শিক্ষা কমিশনের দিকে যেতে পারি না? অবশ্যই এটা স্থায়ী শিক্ষা কমিশনের দিকে যাওয়া আমাদের জন্য অবশ্যই দরকার। আমরা কোনো উন্নত বিশ্বের দেশের অন্তর্ভুক্ত নই। জি, আমরা অত্যন্ত গরিব দেশ এবং আমাদের অধিকাংশ জনগণ ধর্মপ্রায়ণ। আমরা রাজনীতিতে বেশি জনগণ সচেতন নয়, কিন্তু তারা তাদের ধর্ম, বিশ্বাস, সংস্কৃতি এবং আবহমান কাল থেকে যেই আমাদের এখানে কালচার চলে আসছে সেটাকে সামনে রেখে একটা স্থায়ী শিক্ষা কারিকুলাম তৈরি করা সময়ের অপরিহার্য দাবি। মানে এখানে স্থায়ী বলতে আমরা যে বিষয়টা, কিছু মূলনীতি থাকবে, যুগোপযোগী বিষয় তো এখানে ইনক্লুড হবেই। জি, আমাদের এখানে মূলত হলো আমাদের যারা রাষ্ট্র পরিচালনায় আসেন তারা আসলে নিজস্ব কোনো চিন্তা চেতনা নাই তাদের। তারা নিজেরা লেখাপড়া শিখেন বাইরে অথবা বিদেশিদের সাথে তারা চলেন। বিদেশি বাপ আসলে মনে করে যে আমি একটু উন্নত দেশের একটু ছোঁয়া আমার মধ্যে লেগেছে, আমি একটা কিছু করতে পারবো। আসলে বাস্তব হলো তার এই বিদেশি একটু পরিচয় দেওয়ার ক্ষেত্রে ভীষণ না থাকার কারণে পুরা দেশের শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা
সাংস্কৃতিক অবয়ব সবগুলো তারা ধ্বংস করে দিচ্ছে। এমনি তো বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি তো বাংলাদেশ নির্বাচন কমিশনে তো নিবন্ধিত কোনো পার্টি না। আমরা নিবন্ধনের জন্য আবেদন করেছি, আমাদের নিবন্ধন প্রক্রিয়াধীন। নির্বাচন নিয়ে কি ভাবছেন আপনারা? আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার দেশে একটি ফ্রি এবং ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করবেন। এই ইলেকশনে দেশের জনগণ তাদের দিলের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে তারা নির্বাচিত করবেন, যেন এদেশে একটা সহ অবস্থানপূর্ণ রাজনৈতিক অবস্থান তৈরি হয়, পরমত সহিষ্ণুতা থাকে, দেশে স্থিতিশীলতা থাকে, এবং আমাদের দেশে যে হানাহানি মারামারি অতীত, এটা তো হলো একটা নির্বাচনের মানে মূল কথা। মানে আপনার দল বা আপনি কি নির্বাচন নিয়ে কোনো কিছু ভাবছেন কিনা, বা নির্বাচনে অংশগ্রহণ? আমাদের দল ইনশাআল্লাহ আমরা নিবন্ধনের জন্য আবেদন করেছি, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আলোচনা হলো ঐক্য, যে সমমনা দলগুলো বা ইসলামপন্থী দলগুলো, এখানে বিভিন্ন ইসলামপন্থী দলের কথা বলা হচ্ছে, বাংলাদেশ জামায়াত ইসলামের কথা বলা হচ্ছে, ইসলাম আন্দোলন বাংলাদেশ, তারা ঐক্যের কথা আলোচনা করছে। এই যে পুরো একটা ঐক্য প্রক্রিয়া, যেটা গুঞ্জন, যে ঐক্য নিয়ে আলোচনা, জায়গায় জায়গায় আলোচনা হচ্ছে, নানা ধরনের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, ঐক্যের পক্ষে বিপক্ষেও কথা আছে, ঐক্যের প্রশ্নে কেমন হতে পারে ঐক্যের রূপরেখা, সেটা নিয়েও কথা হচ্ছে। এই ঐক্য প্রক্রিয়ায় কি বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি থাকছে? আসলে একটি দেশকে সমৃদ্ধ এবং কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য দেশের জনগণ এবং রাজনীতিবিদদের ঐক্যের কোনো বিকল্প নেই। বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি সবসময় অতীত ইতিহাস তারা ঐক্য প্রয়াসী। যুক্তফ্রন্ট সরকারের আমলেও তারা ঐক্য করেছেন, আইয়ুব সরকার বিরোধী আন্দোলনও ঐক্য করেছেন। বাংলাদেশ স্বাধীনতার পরে ইসলামিক ডেমোক্রেটিক লীগ প্রতিষ্ঠা করে আমাদের পার্টির চেয়ারম্যান খতিব আজম আল্লামা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ তিনি সব দল বিলুপ্ত করে ইসলামিক ডেমোক্রেটিক লীগ করে একটা ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। পরবর্তী সময়ে এদেশে ঐক্য প্রতিষ্ঠার জন্য ইত্তেহাদুল উম্মাহ করেছেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন করেছিলেন আমাদের তৎকালীন সময়ের নেতৃবৃন্দ, এখানে শীত ছিলেন। ইসলামী ঐক্যজোট প্রতিষ্ঠা করেছেন নিজাম ইসলাম পার্টির তৎকালীন সভাপতি প্রবীণ রাজনীতিবিদ হজরত মাওলানা আশরাফ আলী দরমন্ডলী রহমতুল্লাহ আলাই নেতৃত্বে 1990 সালে। সুতরাং নিজাম ইসলাম পার্টি সবসময় 4 দলীয় জোট গঠনের ক্ষেত্রেও আমাদের তখনকার সভাপতি হজরত মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী সাহেবের ভূমিকা অগ্রণী ছিল। বর্তমান সময়ে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করার জন্যে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই নেতৃত্বে যখন হেফাজতুল ইসলাম গঠিত হয়, উলামায়ে ইকরামদেরকে ঐক্যবদ্ধ করা, মুসলিম জাতির নেতৃত্ব দেওয়া, ইসলাম বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ করা, রাষ্ট্রের সার্বভৌমত্বকে হেফাজত করার জন্য হেফাজতুল ইসলামকে প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমান সময়ে যে ঐক্যের সুবাতাস বইছে, এখানে নিজাম ইসলাম পার্টির ভূমিকা রয়েছে। আমি ব্যক্তিগতভাবেও এই ঐক্যের ক্ষেত্রে অনেক কাজ করেছি। আমি আশা করি আগামী নির্বাচনে আমরা বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন চিন্তার হতে পারি, কিন্তু নির্বাচনী ব্যালট বক্স যেন একটা হয়, ইসলামপন্থীরা যেন জাতির কাছে আশা আর সঞ্চার সৃষ্টি করতে পারেন, জাতি যেন একটা ভরসা এবং আস্থার জায়গা পায়, সেজন্য সমস্ত ইসলামী দলগুলো নির্বাচনী অন্ততপক্ষে ঐক্য সৃষ্টি হয় মতো পরিবেশ তৈরি করা, আমরাও চেষ্টা করে যাচ্ছি, অন্যদের মধ্যেও সেই চেষ্টা আমরা লক্ষ্য করছি। আশা করি ইনশাআল্লাহ দেশবাসী সেই ঐক্যের সুফল পাবে। সম্প্রতি আমরা দেখলাম বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান সাহেব একটা জাতীয় পরামর্শ সভা ডাক দিয়েছিলেন যাত্রাবাড়ি মাদ্রাসায়। তো এই পরামর্শ সভায় যারা এসেছিলেন, অংশগ্রহণ করেছেন, এখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সংখ্যা খুব উল্লেখযোগ্য ছিল না। আমরা যদি বিশ্লেষণটা এইভাবে করি যে রাজনৈতিক নেতৃবৃন্দ সেই জাতীয় পরামর্শ সভায় অংশগ্রহণ করেন নাই, তো এর কারণটা কি? আসলে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাক একটা ঐতিহ্যবাহী শিক্ষা বোর্ড। বেফাকের যিনি চেয়ারম্যান তিনি এদেশের মাদ্রাসাগুলোর অভিভাবক। তিনি যে উদ্যোগটা গ্রহণ করেছেন আমরা এটাকে সাধুবাদ জানাই, কিন্তু এখানে অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে বলে আমরা মনে করি। প্রথম কথা হচ্ছে যে ওনার উদ্যোগটা যদি উনি অতীতে এখন যেভাবে সুদিনে তিনি সবাইকে ডেকে একটা ঐক্যের ফর্মুলা পেশ করার তিনি উদ্যোগ নিলেন, যখন দুর্দিন ছিল, উলামায়ে ইকরাম যখন সংকটে ছিলেন, হেফাজতে ইসলাম সহ এদেশের শীর্ষ পর্যায়ের উলামায়ে ইকরাম যখন জেলে বন্দী ছিলেন,
তখন ওনার কোনো কার্যকর ভূমিকা দেশবাসী পরিলক্ষিত করেনি, আলেমরা রাজনীতিবিদরা সেটা দেখেনি। আচ্ছা। সুতরাং এক্ষেত্রে রাজনীতিবিদদের যে দৃষ্টিভঙ্গি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলবো, সেটা হলো আস্থার জায়গা যদি কেউ সৃষ্টি করতে না পারেন, তাহলে তিনি যত বড় শখসিয়ত ব্যক্তিত্ব হন না কেন, এখানে মানুষ যথাযথভাবে কার্যকর ভূমিকা রাখতে আগ্রহী হয় না। এক্ষেত্রে ওনারা দেশের বড় আলেম, শীর্ষ আলেম, পরামর্শ দিবেন, গবেষণা করবেন। রাজনীতিবিদদের জায়গায় রাজনীতিবিদদেরকে ছেড়ে দিতে হবে। রাজনীতিবিদরা যেই দৃষ্টিকোণ থেকে, যে দৃষ্টিভঙ্গি নিয়ে কর্মপদ্ধতি, কর্মপরিকল্পনা গ্রহণ করবেন, সেটা অরাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমে হয় না। ওনারা পরামর্শ দিতে পারেন, ওনারা সহযোগিতা করতে পারেন। সেক্ষেত্রে ওনারা যদি সহযোগীর ভূমিকা থাকে, রাজনীতিবিদদেরকে যদি রাজনীতি করার ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকে, তাহলে উভয়জনের জন্য এটা কল্যাণ হয়। বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ, এটার সভাপতি তিনি। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অন্যতম কওমি মাদ্রাসার সবচেয়ে বড় বোর্ড, এই দুটার নেতৃত্বে তিনি রয়েছেন। তিনি তো এরকম একটা পরামর্শ সভা আমাদের অভিভাবকের জায়গা থেকে ডাকতেও তো পারেন, সেটাকে কি সাড়া দেওয়া উচিত ছিল না? আমি প্রথমেই তো বলছি যে এখানে আস্থার সংকট ছিল। জি। আস্থার সংকট থাকলে সেখানে সফলতা আসাটা খুব কঠিন। আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে যে কায়া দেখলে মায়া বাড়ে, তো আসা যাওয়ার মধ্যেও তো আস্থাটা সৃষ্টি হতে পারতো। এখন আসা যাওয়াটা তো হওয়া উচিত। আসা যাওয়াটা যদি দুর্দিনে হতো, আসা যাওয়ার বৃত্তিটা যদি দুর্দিনে রচিত হতো, তাহলে এখন আসা যাওয়াটা খুব ফলপ্রসূ হতো। দুর্দিনে যখন রচিত হয়নি, তখন মানুষ সেই জায়গায় আশাহত হন। ওই জাতীয় পরামর্শ সভায় একটা সিদ্ধান্ত হয়েছে, অনেকগুলো সিদ্ধান্তের মধ্যে বেশ কিছু দাবি তিনি পেশ করেছেন। এর মধ্যে একটা সিদ্ধান্ত ছিল এরকম যে শরিয়া ভিত্তিক বিভিন্ন পরামর্শ এবং দিক নির্দেশনার জন্য একটা কাউন্সিল গঠন করা হবে মাওলানা মাহমুদুল হাসান সাহেবের নেতৃত্বে। তো অনেকেই বলার চেষ্টা করছেন যে এটা হেফাজতে ইসলামকে কাউন্টার দেওয়ার জন্য কোনো কিছু করা হচ্ছে কিনা, এরকম কি কিছু আপনি মনে করেন? না, হেফাজতে ইসলাম আলাদা সংগঠন। আচ্ছা। কওমি মাদ্রাসা সর্বোচ্চ সংস্থা আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ, এটা আলাদা বোর্ড সংস্থা। ওনারা দেশের জন্য, দেশের মানুষের জন্য ইসলামী পরিবেশ বজায় রাখার জন্য ওনারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তো ওনাদের আছে। হেফাজতে ইসলাম তার দৃষ্টিভঙ্গি থেকে হেফাজতে ইসলাম কাজ করবে, তার কর্মসূচি নির্ধারিত হবে। দুইটা আলাদা সংগঠন, দুইটার কর্মসূচিও আলাদা, দুইটার দৃষ্টিভঙ্গিও আলাদা। সুতরাং ওনাদের তো স্বাধীনতা আছে, ওনারা করতেই পারেন। হেফাজতে ইসলামের কর্মসূচিতে আপনাকে বেশ সক্রিয় দেখা যাচ্ছে, তো এই হেফাজতের কর্মসূচিতে সক্রিয় থাকার কারণে আপনার দল নেজাম ইসলাম পার্টির কর্মসূচি কোনো বাধাগ্রস্ত হচ্ছে না? না, হেফাজতে ইসলাম তো, নেজাম ইসলাম পার্টি তো একটা রাজনৈতিক দল সংগঠন। আমাদের নেতৃবৃন্দ তো অনেক, ওনারা সাংগঠনিক কাজগুলো করছেন। আমিও আমার যেখানে প্রয়োজন হয় সেখানে আমিও অংশগ্রহণ করি। এক্ষেত্রে হেফাজতে ইসলাম একটা বৃহৎ সংগঠন হিসেবে আমরা যেটা উদ্যোগ গ্রহণ করেছি হেফাজতের মিটিংয়ে, সেটা হলো হেফাজতে ইসলামকে সারা বাংলাদেশে নতুনভাবে আমরা ঢেলে সাজাব। এক্ষেত্রে আমরা যেহেতু বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত, আমাদের রাজনৈতিক দলগুলো তার নিজস্ব কর্মসূচি নিয়ে তারা কাজ করছেন, কিন্তু বৃহৎ ঐক্যের প্ল্যাটফর্ম হিসেবে হেফাজতকে যদি আমরা শক্তিশালী করতে পারি, তাহলে হেফাজত এদেশে রাজনীতির ময়দানে, সামাজিক ক্ষেত্রে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে একটা অভিভাবকের ভূমিকা পালন করবে। ইসলাম বিরোধী কর্মকাণ্ড যারা করেন, যারা দেশকে ইসলাম বিরোধী অবস্থানে নিয়ে যেতে চান, তারা এক্ষেত্রে বাধার সম্মুখীন হবে। শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে না পারলে তাহলে আমাদের এই কোরবানি, আমাদের এই ত্যাগ, আমাদের 2013 সালের শাপলা চত্বরের অসংখ্য অগণিত ভাইদের যে শাহাদাত, তাদের যে কোরবানি, এগুলি সব বৃথা যাবে। সেই জন্য আমরা হেফাজতে ইসলামকে অরাজনৈতিকভাবে সুসংগঠিত করতে চাই, রাজনৈতিকভাবে নেজাম ইসলাম পার্টিকেও আমরা সুসংগঠিত করতে চাই। এক্ষেত্রে হেফাজতের কাজে বেশি সময় দেওয়ার কারণে আমাদের সংগঠনে কোনো ক্ষতি হবে বলে আমরা মনে করি। আপনার কথা তো দুইটা বিষয় এখানে উঠে আসলো, সেটা হলো যে 2013 সালে শাপলা চত্বর 5ই মের যে নির্মম ঘটনার কথা আমরা জানি। তো হেফাজতের প্রতি সবচেয়ে বড় অভিযোগ যে হেফাজতে ইসলাম শাপলা চত্বরের শহীদদের কোনো তালিকা, আহত নিহতদের কোনো তালিকা এখন পর্যন্ত করতে পারেনি। এবং আরেকটা অভিযোগ অনেকে বলার চেষ্টা করেন, সেটা হলো যে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নামে যে দেশব্যাপী মামলা,
এই মামলাগুলো প্রত্যাহারের জন্য হেফাজত কার্যকর কোনো ভূমিকা রাখেনি বা কোনো প্রেশার দিতে পারেনি। তো এই দুই সম্পর্কে আপনি কি বলবেন? প্রধানত হচ্ছে 2013 সালে জি শাপলা চত্বরে এই বর্বরচিত আক্রমণের পর হেফাজতের নেতাকর্মীরা সারা দেশে কেউ বাড়িঘরে থাকতে পারেনি। আচ্ছা আমাদের যে সমস্ত ভাইরা শাহাদত বরণ করেছেন তাদের অনেকের জানাজা পড়তে দেওয়া হয়নি। আচ্ছা তাদের পরিবারকে এমনভাবে হয়রানি শিকারে করতে পরিণত হয়েছেন যে তারা নিজের সন্তান, নিজের ভাই, নিজের নাতিপতি শাহাদত বরণ করেছেন, তারা সেটা বুক ফুলে বলতেও পারেননি। এবং আমরা এই প্রতিকূল পরিস্থিতির ভিতরে নিজাম হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ আমরা তালিকা গ্রহণ করার উদ্যোগ নিয়েছিলাম জি এবং আমরা একটা তালিকাও করেছি। জি এই তালিকার ক্ষেত্রে আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, জি পরে সরকার আমাদেরকে এই তালিকাও করতে দেয়নি। যখন এটা পত্রিকায় পাবলিশড হলো তখন আমাদেরকে বাধাগ্রস্ত করলেন, আমাদের কাউকে আর সামনে অগ্রসর হতে দেয়নি। বিগত সময়ে আমরা চেষ্টা করে অধিকার যে তালিকাটা প্রকাশ করেছেন জি এখানকার তালিকা আমরা করেছিলাম, আমাদের সব ওনারা আমাদের কাছ থেকে নিয়ে এবং নিজেরা সরেজমিনে তদন্ত করে ওনারা একটা তালিকা পেশ করেছেন। জি এর আগে কিন্তু আমরা করেছি, জি আমাদের সহযোগিতার কারণেই অধিকার এই তালিকাটা চূড়ান্তভাবে পেশ করেছেন ওনাদের তদন্ত মাধ্যমে। এক্ষেত্রে আমরা শহীদ পরিবারের সহযোগিতার হাত বাড়িয়েছি। হেফাজত ইসলামের পক্ষ থেকে এই প্রতিকূল পরিস্থিতির সময়ে আহতদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আমাদের পক্ষ থেকে, যা একেবারে করা হয়নি এটা সত্য নয়। জি দেশের বিদেশের আমাদের ভাইয়েরা সহযোগিতা করেছেন, অসংখ্য মানুষের চিকিৎসা ভার হেফাজত গ্রহণ করেছে। আমাদের অজান্তে অনেকেই চিকিৎসা পাননি, এটাও বাস্তবতা। জি কিন্তু এক্ষেত্রে আমরা কোনো কার্পণ্য করিনি এবং হেফাজতের নেতাকর্মীরা, আপনারা জানেন যে যেখানে হেফাজতকে দাঁড়াইতে দেয় নাই, কথা বলতে দেয় নাই, যেখানে হেফাজত নেতাকর্মীরা দৌড়ের উপর ছিলেন, জি সেখানে যে একটা সুশৃঙ্খলভাবে সংগঠিত হয়ে কাজ করা কঠিন ছিল। কঠিন ছিল। দ্বিতীয় নম্বর যে অভিযোগটা আমাদের বিরুদ্ধে, যে আমরা মামলাগুলো প্রত্যাহারের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করিনি। আসলে বিগত আওয়ামী লীগ সরকার তো একটা স্বৈরাচারী, একটা প্রতারক সরকার। তারা বারবার হেফাজতের মামলাগুলো প্রত্যাহার করার আশ্বস্ত করে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলের মতো এই আকাশচুম্বী জনপ্রিয় ব্যক্তিটাকে তারা সরকারের কাছে নিয়ে বারবার ধোঁকাবাজি করেছেন। বারবার বলেছিলেন মামলা প্রত্যাহার করা হবে, আমাদের দাবি দেওয়া মানা হবে, কিন্তু তারা একবারও সেই কথাটা রাখেননি। শেখ হাসিনা তিনি আল্লামা আহমদ শফি রহমতুল্লাহর সাথে ওয়াদা করেছিলেন যে মামলাগুলো প্রত্যাহার করবেন, কিন্তু তাও করেননি। এবং আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে এই ওয়াদা করে যে মামলা প্রত্যাহার করবে, কাদিনী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করবে এবং হেফাজতের দাবি দেওয়াগুলো পূরণ করবে, এই আশ্বস্ত করে তারা শুকরানা মাহফিলের মতো একটা প্রোগ্রামে আল্লামা আহমদ শফিকে রাজি করেছিলেন। তিনি মনে করেছিলেন যে সরকার দাবি দেওয়া মানবেন, কিন্তু সরকার এখানেও ধোঁকাবাজি করেছেন, প্রতারণা করেছেন এবং মিথ্যাচার করেছেন। শাপলা চত্বরের শহীদদের রক্ত নিয়ে উপহাস করেছেন। এখানে সেই সরকারের, হাসিনা সরকারের সামরিক সচিব তিনি বললেন যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এইরকম একেবারে নির্জলা মিথ্যাচার যারা করতে পারে, তাদের সময়ে, তাদের অত্যাচার, নিপীড়ন, হয়রানির সময়ে হেফাজত ইসলামের মামলা প্রত্যাহারের যে উদ্যোগ আমরা নিয়েছিলাম সেটা তারা কার্যকর করেনি। আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে হেফাজত ইসলামের নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছেন, ওনার আহ্বানে বৈঠকে অংশগ্রহণ করেছেন। ওনাকে সমস্ত মামলার কপি, সারা বাংলাদেশে যেসব মামলাগুলো হয়েছে প্রায় ৩০০ শতাধিক মামলার প্রত্যেক মামলার তালিকা করে কপিগুলো দেওয়া হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন যে ক্রমান্বয়ে হেফাজতের মামলাগুলো, অন্যান্য রাজনৈতিক মামলা যদি প্রত্যাহার হয়, উনি নিজেই বলেছেন যে আমার বিরুদ্ধে ২০০-এর উপর মামলা, আমার মামলা প্রত্যাহার হলে আপনাদের মামলাগুলো প্রত্যাহার হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞাপন জারি করা হয়েছে মামলাগুলো প্রত্যাহার করার জন্য। তারা 2টা কমিটিও করে দিয়েছেন, এই কমিটির সাথে যোগাযোগ করে মামলাগুলো প্রত্যাহার করা হবে বলে তারা আশ্বস্ত করেছেন। আমরা ইনশাল্লাহ আশা করি আমাদের সমস্ত মামলার তালিকা আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা জমা দিয়েছি। বাকি ওনাদের বিজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী আমরা কমিটির সাথে যোগাযোগ করে স্ব জেলায় আমরা এই মামলাগুলো দ্রুত প্রত্যাহার করতে সক্ষম হবে বলে আমরা আশা করি। এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে হেফাজত কি রাজনৈতিক দলে পরিণত হবে বা আত্মপ্রকাশ করবে? হেফাজতে ইসলাম যেই নীতি আদর্শ
যে মূলনীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত, সেই মূলনীতির ভিত্তিতেই অরাজনৈতিক চরিত্র নিয়ে হেফাজত টিকে থাকবে। হেফাজতের কোনো রাজনৈতিক উচ্চবিলাস নেই। হেফাজতের ভিতরে বিভিন্ন রাজনৈতিক দল আছেন। কেউ যদি রাজনীতি করতে ইচ্ছুক হয় তাহলে তার পছন্দ অনুযায়ী দলে যোগদান করে তিনি রাজনীতি করতে পারবেন, ইলেকশন করতে পারবেন, কিন্তু হেফাজত কোনো রাজনীতিতে অংশগ্রহণ করবেন। এখন পর্যন্ত কোনো ইসলামী রাজনৈতিক দল পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা রূপরেখা জনগণের সামনে পেশ করতে পারেনি। মানে এটা কি ব্যর্থতা, না গবেষণার অভাব, না কি এটা? আসলে রাজনৈতিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পূর্ণাঙ্গ রূপরেখা উপস্থাপন করতে পারেনি এই কথাটা আসলে সত্য নয়। জি। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কীভাবে হবে, পররাষ্ট্রনীতি কীভাবে হবে, অর্থনীতি কীভাবে ঢেলে সাজানো হবে, সামাজিক রীতিনীতি কীভাবে করা হবে, বিচার ব্যবস্থা কীভাবে হবে, সবগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্র ব্যবস্থার ভিতরে রয়েছে। সুতরাং আমাদের রাষ্ট্র ব্যবস্থার কল্যাণ রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র কীভাবে হবে তার তো একটা দৃষ্টান্ত রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার ইসলামী রাষ্ট্রের মধ্যে রয়েছে। আমরা যদি মদিনা রাষ্ট্র ব্যবস্থার আলোকে আমরা যদি এই রাষ্ট্রকে ঢেলে সাজাই, অবশ্যই ইনশাআল্লাহ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হবে। মদিনার ইসলাম সেটা তো আমাদের মূল জায়গার থেকে রয়েছে, কিন্তু আধুনিক সময়ের সঙ্গে এটাকে একটা রূপরেখা দেওয়ার দরকার ছিল না? আসলে মূলত এটা হলো একটা প্রপাগান্ডা ইসলামের বিরুদ্ধে। পশ্চিমারা চায় না ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় যে ইনসাফপূর্ণ শাসন হয়, এটা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে পশ্চিমাদের এই প্রতারণামূলক যে রাষ্ট্র কাঠামো এটার ধ্বংস অনিবার্য। তো সেই জন্যে তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়, এখানে ইনসাফপূর্ণ শাসন থাকবে, সুদবিহীন ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে প্রত্যেক নাগরিক তার ন্যায্য অধিকার পাবে, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হবে, নারী তার ন্যায্য অধিকার পাবে। এগুলো তারা একটা প্রপাগান্ডার মাধ্যমে, মিথ্যা প্রচারণার মাধ্যমে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে তারা জাতির সামনে একটা কলঙ্কিত, একটা মানুষের উপরে নানা অভিযোগ তারা উত্থাপন করে এটাকে দমিয়ে রাখতে চায়। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় যদি শরীয়তের পরিপূর্ণ অনুসরণ করা হয় তাহলে এই রাষ্ট্রের মধ্যে কোনোদিন দুর্নীতি থাকে না, এই রাষ্ট্রের মধ্যে কোনো মারামারি হানাহানি থাকে না, এই রাষ্ট্রের অর্থনৈতিক কোনোদিন ভঙ্গুর অবস্থা সৃষ্টি হয় না, এই রাষ্ট্র সবসময় সমৃদ্ধি এবং অগ্রগতির পথে চলে। মাওলানা আইজুল হক ইসলামাবাদী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। মোহতরম ভাই মুফতি এনায়েত সাহেব এবং বার্তা 24কে আন্তরিকভাবে ধন্যবাদ। আমার দর্শক শ্রোতাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা যেন নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, এই জন্য সকলের সহযোগিতা কামনা করি।